jungle. Audio jungle. বাংলাদেশের উত্তর সীমান্তে বয়ে চলা একটি নদীর নাম তিস্তা, কিন্তু এই নদী কেবল একটি জলধারা নয়, এটি বহু মানুষের জীবন, কৃষি, অর্থনীতি এবং টিকে থাকার প্রতীক। বছরের পর বছর ধরে তিস্তার পানি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলেছে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন। প্রতিশ্রুতি এসেছে, বৈঠক হয়েছে, যৌথ কমিশন বসেছে, কিন্তু বাস্তব সমাধান অধরাই থেকে গেছে। ঠিক এই প্রেক্ষাপটে ২০২৬ সালে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক উত্তেজনা, যেখানে পানি আর শুধু পানি নয়, এটি হয়ে উঠেছে কূটনৈতিক ক্ষমতার অস্ত্র। দীর্ঘ সময় ধরে বাংলাদেশ অভিযোগ করে আসছে, ভারত উজানে একতরফাভাবে তিস্তার প্রবাহ নিয়ন্ত্রণ করছে। শুষ্ক মৌসুমে যখন বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষকরা পানির জন্য হাহাকার করেন, তখন নদীর প্রবাহ নেমে আসে বিপজ্জনকভাবে নিচে। অন্যদিকে বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় সৃষ্টি হয় আকস্মিক বন্যা। ফলে একই নদী কখনো খরার আতঙ্ক, কখনো আবার জলাবদ্ধতার বিভীষিকা হয়ে দাঁড়ায়। তিস্তা ইস্যু নতুন নয়, বহু বছর ধরে এটি দুই দেশের সম্পর্কের স্পর্শকাতর বিষয়। ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড মনমোহন সিংয়ের ঢাকা সফরকে ঘিরে আশা তৈরি হয়েছিল যে অবশেষে একটি ন্যায্য পানি বণ্টন চুক্তি হতে যাচ্ছে। খসড়া চুক্তির ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানির ভাগাভাগির একটি কাঠামো প্রায় চূড়ান্ত হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি তোলেন। তার যুক্তি ছিল পশ্চিমবঙ্গের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, ফলে বহু প্রত্যাশিত চুক্তিটি আর বাস্তবায়ন হয়নি। এরপর ক্ষমতায় আসে নরেন্দ্র মোদী সরকার। নতুন আশ্বাস দেওয়া হয়, যৌথ সমীক্ষার কথা বলা হয়, প্রযুক্তিগত আলোচনার প্রস্তাব আসে, কিন্তু সময় গড়ালেও স্থায়ী কোনো সমাধান দেখা যায়নি। বাংলাদেশে ধীরে ধীরে এমন ধারণা তৈরি হয় যে ভারত তিস্তার সমস্যাকে ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখছে, যাতে এটি রাজনৈতিক প্রভাব খাটানোর একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। এই পরিস্থিতিতে ২০২৬ সালে হঠাৎ করেই ভূ-রাজনীতির চিত্র পাল্টাতে শুরু করে। বেইজিংয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা করেন। খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা, কারণ এটি ছিল কেবল একটি নদী উন্নয়ন প্রকল্প নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যে সম্ভাব্য বড় পরিবর্তনের ইঙ্গিত। বাংলাদেশ যে পরিকল্পনার কথা সামনে আনে, তার মূল লক্ষ্য ছিল তিস্তা অববাহিকার সামগ্রিক উন্নয়ন। নদী শাসন, ড্রেজিং, বন্যা নিয়ন্ত্রণ, কৃষি সেচ, পানি সংরক্ষণ এবং দুই তীরের অর্থনৈতিক পুনর্গঠন সবকিছু মিলিয়ে এটি একটি বিশাল অবকাঠামোগত উদ্যোগ। আর এই প্রকল্পে চীনের আগ্রহ ভারতের দুশ্চিন্তাকে বহুগুণ বাড়িয়ে দেয়। ভারতের দুশ্চিন্তার কেন্দ্রে রয়েছে শিলিগুড়ি করিডর। সামরিক বিশ্লেষকদের ভাষায় এটি চিকেন নেক নামে পরিচিত। মাত্র কয়েক কিলোমিটার প্রশস্ত এই ভূখণ্ড ভারতের মূল অংশকে উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের সঙ্গে সংযুক্ত রেখেছে। এই করিডর কৌশলগতভাবে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই পথ বিচ্ছিন্ন হয়ে গেলে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছে, যদি তিস্তা প্রকল্পের মাধ্যমে চীনা প্রকৌশলী, অবকাঠামো বিশেষজ্ঞ এবং প্রযুক্তিগত সরঞ্জাম বাংলাদেশের উত্তরাঞ্চলে স্থায়ীভাবে সক্রিয় হয়, তাহলে সেটি কেবল উন্নয়ন সহযোগিতা হিসেবে সীমাবদ্ধ থাকবে না, বরং এর মাধ্যমে চীন ভারতের সীমান্তের খুব কাছাকাছি একটি কৌশলগত উপস্থিতি তৈরি করতে পারে। এই আশঙ্কা নতুন নয়। দীর্ঘদিন ধরেই ভারত অভিযোগ করে আসছে যে চীন দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে এক ধরনের কৌশলগত বলয় গড়ে তুলছে। পাকিস্তানের গাওয়াদার বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা, মায়ানমারের কিয়াউকফিউ, এইসব প্রকল্পকে ভারত স্ট্রিং অফ পার্লস কৌশলের অংশ হিসেবে দেখে। এখন বাংলাদেশের তিস্তা প্রকল্পকেও অনেক ভারতীয় বিশ্লেষক একই ধারাবাহিকতার অংশ হিসেবে ব্যাখ্যা করছেন। অন্যদিকে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। ঢাকার নীতি নির্ধারকদের মতে, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে উন্নয়ন সহযোগিতা কার সঙ্গে করবে সেটি নির্ধারণের অধিকার বাংলাদেশের নিজস্ব।
যদি দীর্ঘ আলোচনার পরও প্রতিবেশী রাষ্ট্র কোনো কার্যকর সমাধান দিতে ব্যর্থ হয় তাহলে বিকল্প অংশীদার খোঁজা অস্বাভাবিক নয়। বাংলাদেশের উত্তরাঞ্চলের বাস্তবতা এই বিতর্ককে আরও জটিল করে তুলেছে। বছরের পর বছর পানি সংকটের কারণে কৃষি উৎপাদন কমেছে, নদীর নাব্যতা নষ্ট হয়েছে, জীবিকা হুমকির মুখে পড়েছে। অনেক এলাকায় শুকনো মৌসুমে তিস্তার বুক প্রায় বালুচরে পরিণত হয়, আবার বর্ষায় একই অঞ্চল ডুবে যায় আকস্মিক বন্যায়। ফলে স্থানীয় মানুষের কাছে তিস্তা এখন শুধুই ডিপ্লোম্যাটিক আলোচনার বিষয় নয়, এটি টিকে থাকার প্রশ্ন। চীন এই পরিস্থিতিকে একটি বড় অর্থনৈতিক সুযোগ হিসেবে দেখছে। তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পের আওতায় দক্ষিণ এশিয়ায় সংযোগ এবং অবকাঠামো সম্প্রসারণ বহুদিনের পরিকল্পনা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের উত্তরাঞ্চলে নতুন সড়ক, সেচ ব্যবস্থা, নদী ব্যবস্থাপনা অবকাঠামো এবং শিল্পভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠতে পারে। এতে কৃষি উৎপাদন বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে এবং সীমান্তবর্তী অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাবে। তবে সমালোচকদের আশঙ্কাও কম নয়। অনেকেই মনে করেন অতিরিক্ত চীনা ঋণ ও নির্ভরশীলতা ভবিষ্যতে বাংলাদেশের জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে চীনা অবকাঠামো ইনভেস্টমেন্টকে ঘিরে ঋণ নির্ভর নীতি কূটনীতির অভিযোগ উঠেছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর এর অন্যতম আলোচিত উদাহরণ। ফলে প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি উন্নয়নের সুযোগ নিচ্ছে নাকি ভবিষ্যতের সামরিক চাপের নতুন দরজা খুলছে? ভারতের অভ্যন্তরেও এই ইস্যু নিয়ে মতবিরোধ রয়েছে। একদল মনে করে বাংলাদেশকে দীর্ঘদিন অবহেলা করার ফলেই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের মতে তিস্তা চুক্তি দ্রুত সম্পন্ন করা গেলে বাংলাদেশ বিকল্প শক্তির দিকে ঝুঁকত না। অন্যদিকে আরেকটা দল মনে করে চীন দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বাড়ানোর জন্য অনেক আগে থেকেই সুযোগ খুঁজছিল। তিস্তা কেবল সেই পরিকল্পনার নতুন ক্ষেত্র। এই পুরো ঘটনায় পশ্চিমবঙ্গের ভূমিকাও গুরুত্বপূর্ণ, কারণ তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের সম্মতি প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার বলেছেন, উত্তরবঙ্গের স্বার্থ ক্ষতিগ্রস্ত করে কোনো চুক্তি করা যাবে না। ফলে দিল্লি কূটনৈতিকভাবে আগ্রহী হলেও অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা তাদের হাত বেঁধে রেখেছে। বাংলাদেশের জনগণের মধ্যেও এই ইস্যুতে আবেগ প্রবল। অনেকেই মনে করেন দীর্ঘদিন ধরে একমুখী বস্থানের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এখন যদি বিকল্প কৌশলগত অংশীদারের মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা করা যায় তাহলে সেটি অস্বাভাবিক নয়। আবার অন্য অংশ বলছে, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশকে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখতে হবে, যাতে কোনো পক্ষের সঙ্গে সম্পর্ক অপ্রয়োজনীয়ভাবে উত্তেজনাপূর্ণ না হয়। বিশ্লেষকদের মতে তিস্তা এখন দক্ষিণ এশিয়ার বৃহত্তর ক্ষমতার প্রতিযোগিতার প্রতীক হয়ে উঠেছে। এখানে পানি, উন্নয়ন, নিরাপত্তা, ব্যবসা এবং ভূ-রাজনীতি সবকিছু এক সূত্রে গাঁথা। বাংলাদেশ তার উন্নয়ন দাবি পূরণে নতুন পথ খুঁজছে, চীন আঞ্চলিক প্রভাব বিস্তারের সুযোগ দেখছে, আর ভারত নিজের নিরাপত্তা এবং সামরিক স্থানাভিষেক নিয়ে উদ্বিগ্ন। এই পরিস্থিতি থেকে ভবিষ্যতে তিনটি সম্ভাব্য পথ তৈরি হতে পারে। প্রথমত, ভারত দ্রুত তিস্তা চুক্তির দিকে এগিয়ে এসে বাংলাদেশের সঙ্গে নতুন সমঝোতায় পৌঁছাতে পারে। দ্বিতীয়ত, বাংলাদেশ চীনের সহায়তায় প্রকল্প বাস্তবায়নে এগিয়ে যেতে পারে, যা রাজনৈতিক সামরিক প্রতিযোগিতা আরও তীব্র করবে। তৃতীয়ত, সব পক্ষ কোনো মধ্যপন্থায় পৌঁছাতে পারে, যেখানে উন্নয়ন ও নিরাপত্তা দুই বিষয়ই সমন্বয় করা হবে। তবে একটি বিষয় স্পষ্ট, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আর আগের মতো একমুখী প্রভাব কাজ করছে না। ছোট রাষ্ট্রগুলো এখন বহুমুখী কূটনীতির পথ বেছে নিচ্ছে। তারা একক শক্তির উপর নির্ভর না করে নিজেদের স্বার্থ অনুযায়ী নতুন জোট, বিনিয়োগ এবং সামরিক সম্পর্ক গড়ে তুলছে। বাংলাদেশও সেই বাস্তবতার অংশ। তিস্তার পানি হয়তো একটি নদীর স্রোত, কিন্তু এর ভিতরে প্রবাহিত হচ্ছে আরও বড় কিছু: আঞ্চলিক আধিপত্যের লড়াই, নিরাপত্তা উদ্বেগ, উন্নয়নের প্রতিযোগিতা এবং কূটনৈতিক পুনর্বিন্যাস। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতিতে এই নদীর ভূমিকা কতটা গভীর হবে সেটি সময়ই বলে দেবে। তবে এটুকু নিশ্চিত, তিস্তা এখন আর শুধু সীমান্তের নদী নয়, এটি হয়ে উঠেছে শক্তির নতুন মানচিত্র আঁকার কেন্দ্রবিন্দু।